পিউ বেকুবের মতো চেয়ে রইল। ও কখন আগ্রহ দেখালো? ওকে তো ওয়েন্ড্রেলাই টেনে নিয়ে আসলো এখানে। এই ভাই বোনের মাথায় খুব বড় ধরনের সমস্যা আছে, তাতে কোনো সন্দেহ নেই। সালাম সাহেব বসে আছেন পায়ের উপর পা তুলে। সামনে বাদশাহ বর্ণলিপি খুলে বসে আছে। ছাগল যুগলকে শিক্ষা দেওয়া হচ্ছে। নীলাদ্রি নামক ছাগলটা বেশি কথা বলে না। প্রশ্ন করলে ভদ্র বাচ্চার মতো বলে ম্যা, যা কিছুটা আশার বাণী। কিন্তু হ্যাপি নামক ছাগলটা খুবই জ্বালায়, সে কথা শোনে না। তাকে যতবার প্রশ্ন করা হয় সে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে রাখে। সালাম সাহেব ছাগলদের নিয়ে খুব চিন্তিত। চিন্তায় চিন্তায় সকালের চাও খাননি তিনি। চা খেলে আজকাল গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। বাদশাহ মুখ কালো করে বলল, স্যার, ছাগলগুলো অবাধ্য, ওদের শাসনের প্রয়োজন, কথা শুনছে না। এখন কি তুমি ছাগলদের কান ধরে উঠবস করাবে? বাদশাহ মুখ ঝোলালো। ছাগলগুলো কেনার পর থেকে জীবন ছাগলময় হয়ে গেছে। সে প্রশংসা কুড়াতে চেয়েছিল, কিন্তু তা তো হয়নি। নীলাদ্রির কুকুর বেশ বুদ্ধিমতী কুকুর। তাকে যা বলা হয় একেবারে অক্ষরে অক্ষরে পালন করে। এদিকে ছাগলগুলো শুধু কাঁঠাল পাতা খায় আর পায়খানা করে। পায়খানাকে তো আবার পায়খানা বলা যায় না, ইংরেজিতে পটি বলতে হয়, কারণ সালাম সাহেবের ছাগল যুগল উচ্চ শিক্ষিত কিনা। বাদশাহ আকাশের দিকে তাকায়, হাত উঁচু করলো, মনে মনে বলল, আল্লাহ, তুমি আমার মালিকের মাথায় বুদ্ধি দিও। বেচারা বুইড়া মানুষটা বিনা বুদ্ধিতেই মরিয়া যাবে। সালাম সাহেব দেখলেন বাদশাহ মোনাজাত করছে, ফলে চোখ কুঁচকে শুধালেন, কি দোয়া করলে? দোয়া বলতে হয় না জনাব, দোয়া দিলে দোয়া কবুল হয় না। তোমাকে বলেছে? আমার আম্মা বলেছে। হইছে, কথা কম। আজকে ছাগলদের ইংরেজি বর্ণমালা শেখানো শুরু করব। বাদশাহ হতাশ মুখে ঘাড় নাড়ালো, আবার জোরে জোরে বলল, বলো হ্যাপি। এ ফর আপেল। অ্যাপেল? স্যার, আপেল কোন আর অ্যাপেল ছাগল, শুধু ম্যামেই বলবে। গাধা কোথাকার। জি আচ্ছা। সালাম সাহেব তেতে উঠলেন। বাদশাহ ছেলেটি দিন দিন গাধা হয়ে যাচ্ছে। বাসায় এত গাধার আমদানি হচ্ছে যে একদিন তিনি নিজেও গাধা হয়ে যাবেন। কথা বলার পরিবর্তন অচি অচি করবেন। ইস, কি বিভৎস দৃশ্য! পিউয়ের বাসার নিচে আহাস দাঁড়িয়ে আছে। এতটা সময় সে অপেক্ষা করছিল পিউয়ের। পিউ সারা দিন রুদ্রমূর্তি ওয়েন্ড্রিলাকে সামলে সামলে ক্লান্ত হয়ে গেছে। এখন বিছানায় হাত পা ছুঁড়ে ঘুমাতে পারলেই যেন শান্তি। গেটের কাছে আসতেই দেখলো আহাস দাঁড়িয়ে আছে। তার চোখ জোড়া রক্তিম, চোখের নিচে কালি, মুখখানা মূর্ছানো। পিউয়ের সাথে মুখোমুখি হতেই বলল, পিউ আপু, তোমার কাছে কি আমার জন্য সময় হবে? আহাসের ভাঙা গলা শুনতেই কিছুটা চমকে উঠল পিউ। কিছু শুধানোর পূর্বেই তার হাত জোড়া নিজ আয়ত্তে নিল আহাস। ব্যগ্র কাতুর স্বরে বলল, না করো না প্লিজ। ক্রীড়া এবং সাংস্কৃতিক মাঠের একটি দোলনায় বসে রয়েছে পিউ। এই মাঠটি তার বাসা থেকে 2 রোড পড়ে। মানুষের উপস্থিতি এখানে বেশ। বাহিরের চায়ের দোকানে মানুষের ভিড়। অপোজিটে একটি বড় হাসপাতাল আছে। অধিকাংশ মানুষ ডাক্তার দেখিয়ে এখানে আসে 2 দণ্ড নিঃশ্বাস নিতে। হয়তো কারো খুব বড় রোগ ধরা পড়েছে, হয়তোবা চিকিৎসার টাকা দিতে দিতে জীবন ফুরিয়ে যাচ্ছে। এখানে মানুষগুলোর গল্পগুলোই আলাদা। পিউ খেয়াল করলো একটি মেয়ে ক্ষণে ক্ষণে চোখ মুছছে। কে জানে কি তার গল্প। প্রত্যেকটা মানুষের নিজের গল্পের টানা পড়ে নেই ক্লান্ত। আহাস 2 কাপ নিয়ে হাজির হলো, দুধ চা, সর ভাসছে। পিউ হেসে বলল, 2 লোকাল পানির চা খাবি? আহাস উত্তর দিল না। তার মুখখানা থমথমে। পিউয়ের পাশের দোলনায় বসলো সে। পিউ তার দিকে তাকিয়ে আছে তার কথা শোনার জন্য, কিন্তু ছেলেটা চুপ। পিউ ঘাটালো না, অপেক্ষা করলো নীরবতা ভাঙার। কিন্তু যখন ভাঙলো তখন নিজেকে সামলাতে পারলো না। আহাস তার সামনে হাঁটু গেড়ে বসলো। তার হাত জোড়া নিজের হাতে নিয়ে বলল, পিউ, তোমাকে আপু বলতে পারছি না আর। আমাকে ছোট ভাইয়ের বদলে পুরুষ রূপে দেখতে পারো না তুমি? আমার ভালোবাসাটা গ্রহণ করা কি খুব কঠিন? পিউ বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। আহাস তাকে জড়িয়ে ধরে ধীর স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি পিউ, তোমার কল্পনার বাইরে। আমাকে একটা সুযোগ দাও, কথা দিচ্ছি অভিযোগ করার সুযোগ দেব না। পিউ স্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে। শুধু পিউ নয়, আরেকটি মানুষও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, যে প্রতি সন্ধ্যায় তার আদরের শকুন্তলাকে নিয়ে হাঁটতে বের হয়।
নীলাদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার শান্ত অবয়ব হুট করে অস্থির হয়ে উঠল। বড় বড় পা ফেলে এগিয়ে গেল সে মাঠের ভেতরে। দোলনার কাছে যেতেই তার হাত ছেড়ে দিল শকুন্তলার দড়ির বাঁধন। কলার দৌড়ে আহাসকে ছাড়াতে চাইল পিউয়ের থেকে। আকস্মিক ঘটনায় পিউয়ের চোখ বড় বড় হয়ে গেল। আহাস নিজেকে সামলাতে পারল না। নীলাদ্রির গায়ের সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফলে ছিটকে বেসামাল হয়ে ধুলোময় মাটির উপরে আছড়ে পড়ল আহাস। হতবাক নয়নে তাকিয়ে রইল রুদ্রমূর্তির দিকে। নীলাদ্রির মুখশ্রী কঠিন হয়ে আছে, তার পরোয়া নেই কেউ তাকে দেখছে কিনা। অগণিত চোখ একরাশ কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে রইলেও সে দায় সারা। পিউ হতভম্বের মতো বসে রয়েছে। মস্তিষ্ক এখনো আহাসের প্রেম নিবেদনে ধাতস্থ হতে পারেনি। তৎমধ্যে নীলাদ্রির এমন রূপ। নীলাদ্রি বইপোকা মানুষ। বইপোকা মানুষগুলোর জগৎ বইয়ের মতোই চমৎকার। তার মধ্যে গুণী গুণী ভাব আনার জন্য সে কখনো রাগ, ক্রোধ, হিংসা কিংবা বিদ্বেষকে স্থান দেয়নি। প্রকৃতিকে ভালোবাসতে চেয়েছে যেন তার চিত্ত শীতল থাকে। প্রকৃতির মাঝে শান্তি খোঁজা মানুষটি আজ রাগে কাঁদছে। যে নীলাদ্রিকে ছেলেবেলা থেকে চেনে তার পক্ষে নীলাদ্রিকে এমন রূপে দেখা অবিশ্বাস্য। শেষ কবে এতটা রাগের বহিঃপ্রকাশ করেছিল নীলাদ্রি হয়তো নিজেও জানে না। সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। রাগে তার হৃদয়কে গ্রাস করেছে। আহাসের এখন নিজেকে সবচেয়ে ঘৃণ্যময় শত্রু বলে মনে হচ্ছে। যে শত্রুকে বধ করে ফেললেও বোধহয় আফসোস হবে না নীলাদ্রির। নীলাদ্রি তার বলিষ্ঠ হাতে কলার টেনে তুলল আহাসকে। গায়ের সকল শক্তি দিয়ে খুশি মারল আহাসকে। ফলে নাক ফেটে গলগলিয়ে রক্ত বের হতে শুরু করলো। আহাসও চুপ থাকার পাত্র নয়। নীলাদ্রি দ্বিতীয় আঘাত করার পূর্বেও সেও প্রতিহত করলো তাকে। ফলে দুজনের মধ্যেই বেশ কোন্দল লাগলো। দুইজনই দুজনকে মারছে। উপস্থিত সকলের চোখ সেঁকছে এই দৃশ্যে। পিউ চুপ থাকতে পারলো না। কোনো মতে দুইজনকে পৃথক করলো। চিৎকার করে শুধালো, কি করছেন নীলাদ্রি ভাই? ছাড়ুন ওকে। নীলাদ্রির মুখখানা শক্ত হয়ে আছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত গড়িয়ে সাদা টি শার্ট রক্তিম হয়ে গেছে। তবুও সে ফুঁসছে রাগে, যেন এই সবে কিচ্ছুটি যায় আসে না তার। এই মানুষটার অগ্নি রূপও যে কখনো দেখতে হবে কল্পনাতীত ছিল পিউয়ের। তবুও সে সাহস করে দাঁড়িয়ে আছে দুই পুরুষের মধ্যিখানে। আহাস তার নাক মুছে নিল। কালশিটে পড়েছে তার চোখের নিচে, কেটেও গেছে গালের কিছুটা অংশ। নীলাদ্রির শক্তির কাছে কিঞ্চিৎ দুর্বল হয়ে পড়ল যেন সে। কিন্তু প্রেয়সীর সামনে সেই দুর্বলতা দেখাতে নারাজ সে। পর মুহূর্তেই শুনল নীলাদ্রির অগ্নিঝরা কণ্ঠ, ওর সাহস কি করে হলো তোমাকে ছোঁয়ার? পিউ নির্লিপ্ত স্বরে বলল, তো তো ও তোমাকে ছুবে আর আমি বসে বসে দেখব? কেন দেখতে পারবেন না নীলাদ্রি ভাই? আমি আপনার কি হই? পিউয়ের এমন প্রশ্নে থমকে গেল নীলাদ্রি। গলায় আটকে এলো শব্দ। উত্তর নেই। সত্যিই তো তাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই। পিউ ওয়েন্ড্রিলার বান্ধবী আর নীলাদ্রি ওয়েন্ড্রিলার ভাই। ছোটবেলা থেকে একে অপরকে চেনে। তাছাড়া কোনো সম্পর্ক কি আদপি আছে? না, নেই। পিউকে তার ভালো লাগে। মেয়েটি বুদ্ধিমতী, শান্ত, বিয়ে করার জন্য একেবারে উপযুক্ত মেটেরিয়াল। এই মেয়েটির সাথে জীবন কাটানোর কথা চিন্তা করলে বিয়ে নামক প্রথাটিকে খুব একটা কঠিন লাগে না। কিন্তু পিউ তো তার প্রেমিকাও নয়। সেই অর্থে নীলাদ্রি তো পিউয়ের জীবনের একজন বহির্গত পুরুষ। নীলাদ্রিকে চুপ করে থাকতে দেখি পিউ তার সম্মুখে এগিয়ে এলো। কঠিন স্বরে বলল, আমি আপনার কি হই নীলাদ্রি ভাই? কেন এত অধিকার বোধ? নীলাদ্রি তখনও চুপ করে রইল। সে যুক্তি তর্কের মানুষ, যুক্তি ছাড়া কথা বলে না। পিউয়ের সাথে তার অন্তরঙ্গ কোনো সম্পর্ক তো নেই। পিউ সম্পর্কে তার কেউ হয় না এই কথাটাও মিথ্যে। অপরদিকে তার এমন কাজও কাম্য নয়। সে একজন সতর্ক নাগরিক হয়ে রাস্তায় অভ্রের মতো লাফাঙ্গিরি করতে পারে না। সে নিজেও নিজেকে বোঝাতে পারছে না কেন তার ভেতরটা পুড়ছে, জ্বলছে। এই জ্বলন ভীষণ যন্ত্রণাদায়ক। প্রেম নামক সস্তা অনুভূতিকে নীলাদ্রি সর্বদা অগ্রাহ্য করে এসেছে। তার তীব্র বিশ্বাস সে কখনো প্রেমে পড়তে পারে না। তবে কি সেই বিশ্বাস মিথ্যে? নীলাদ্রিকে বোকার মতো মুখ গুজে দাঁড়িয়ে থাকতে দেখে পিউয়ের মনটা বিষিয়ে উঠল। রুদ্রকণ্ঠে বলল, কি হলো? চুপ করে আছেন কেন নীলাদ্রি ভাই? উত্তর নেই নাকি? সর্বজ্ঞানী মানুষের কাছেও উত্তর নেই? উত্তর নেই, কারণ আমাদের মাঝে কোনো সম্পর্ক তৈরি হয়নি। সবসময় অধিকার বোধের জন্য সম্পর্কের প্রয়োজন হয় না, আর সম্পর্ক এখন তৈরি হয়নি। তবে হ্যাঁ, তবে হতে কতক্ষণ? কিন্তু তাই বলে কেউ তোমাকে জড়িয়ে ধরবে, সেটা আমাকে সহ্য করতে হবে? হ্যাঁ হবে,
কারণ আপনি একটা বলদ। আপনার মতো আহাম্মক আমি ইহা জন্মে দেখিনি নীলাদ্রি ভাই। আপনার দ্বারা কিচ্ছু সম্ভব নয়, কিচ্ছু না। তাই আপনি কেউ আমাকে জড়িয়ে ধরলে সেটা আপনি শুধু দেখবেন, বুঝলেন? না, আমি দেখতে পারবো না। যে মেয়েকে আমি বিয়ে করতে চাই সেই মেয়েকে কেউ জড়িয়ে ধরবে, আমার সহ্য হবে না। 1 মিনিট, এই ছোকরার জড়িয়ে ধরায় তোমার সম্মতি ছিল? ডোন্ট সে। তুমি এই ছোকরার সো কল্ড প্রেমে পড়েছো তুমি? কি? পিউ হাঁ হয়ে তাকিয়ে রইল। অন্যদিকে আহাস বেকুবের মতো চেয়ে রইল। মারামারিতে আহত হলেও রক্ত ঝরলেও সেই ব্যথাটা অনুভূত হচ্ছিল না। কিন্তু নীলাদ্রির কথাটা শোনার পর থেকে ভেতরটা তীব্র দহন শুরু হলো। কি বিশ্রী চিনচিনে সেই যন্ত্রণা। পিউ নিজেকে শান্ত করার চেষ্টা করলো। মাথাটা তার কাজ করছে না। ধীর স্বরে বলল, নীলাদ্রি ভাই, মাথা ঠিক আছে আপনার? কি উল্টোপাল্টা বকছেন? না, ঠিক বলছি। নয়তো তুমি ডিফেন্ড করছো কেন? তোমার ওকে থাপ্পড় মারা উচিত ছিল। ইউ নো হোয়াট, আমার ভুল ছিল। তুমি তোমার ছোট্ট প্রেমিকের সাথে থাকো। কংগ্রেচুলেশনস। বলেই হাঁটা শুরু করলো। পিউ হতভম্বের মতো চেয়ে রইল। চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা জল। রাগিয়ে মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে হলো। এই প্রথম মনে হলো কেন সে নিজের বান্ধবীর মতো রাগী নয়, কেন বান্ধবীর মতো উত্তাল হতে পারে না। চিৎকার করে বলল, জাহান্নামে যান আপনি। আই ডোন্ট কেয়ার। নীলাদ্রি পাত্তা দিল না। শকুন্তলাকে নিয়ে হনহন করে বেরিয়ে পড়ল। পিউ হাঁটু ভাঁজ করে বসে পড়ল ধুলোতে। 2 হাত দিয়ে মুখ বুজে কান্নায় ফেটে পড়ল সে। তার তো খুশি হওয়ার কথা, কারণ নীলাদ্রি তাকে নিজে বিয়ে করতে চায়। কিন্তু সেই মুহূর্তটাকে একেবারে তেতো বানিয়ে জনাব হাঁটা দিল। বুঝতেও চাইল না পিউকে। আহাস বসলো ঠিক তার পাশে। কাপা কাপা হাতে তার উস্কো খুস্কো চুলগুলোতে হাত বুলাতে বুলাতে বলল, তুমি নীলাদ্রি ভাইয়াকে ভালোবাসো, তাই না পিউ আপু? কাতর চোখে তাকালো পিউ। তার চোখ টলমল করছে নিদারুণ যন্ত্রণায়। সেই যন্ত্রণা ছাপিয়ে এই বিক্ষিপ্ত হৃদয়ে পুরুষের বিষাদটুকু অনুভব হলো তার। আহাসের চোখ ঝাপসা। মনে হচ্ছে কেউ চরম নিষ্ঠুরতার সাথে ভোঁতা ছুরি গলিয়ে দিয়েছে ঠিক অন্তঃস্থলে। তবুও অভিযোগ নেই। ভেতরটা চিৎকার করে বলতে চাইলো, ছাড় ওই গাধাকে, আমি তোমাকে মাথায় করে রাখবো। কিন্তু বলা হলো না। ভালোবাসলে বোধহয় স্বার্থপর হওয়া যায় না। 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আহাসের চোখ থেকে। এই জন্যই কবি বলেন, প্রথম প্রেম খুবই কষ্ট দেয়। হনহন করে বাড়িতে প্রবেশ করলো নীলাদ্রি। তার মুখখানা লাল হয়ে আছে। সালাম সাহেব এবং সাবেরা তখন চা খাচ্ছিল আয়েশ করে। অনেকদিন তাদের জীবনে কোনো ঝামেলা নেই। ঠিক তখনই খাম্বার মতো দাঁড়ালো নীলাদ্রি। থমথমে স্বরে বলল, মা, আমি বিয়ে করতে চাই। বিয়েটা এই সপ্তাহে হলেই ভালো হয়। সালাম সাহেব ছেলের কথা শুনে গরম চায়ে জিহ্বা পুড়িয়ে ফেললেন। সাবেরার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। সে কারেন্টের বিদ্যুৎ শক খাওয়ার ও মানুষের মতো চেয়ে রইল। নীলাদ্রি তাকে পরোয়া না করে বলল, মেয়ে ভালো, তোমরা চিনো, তাই আমার মনে হয় না সমস্যা হবে। আমরা 2 দিনের মধ্যে মেয়ে দেখতে যাব। কিন্তু বাপ মেয়েটা কে? জানিয়ে দেব। এখন আমার মাথায় রাগ চেপে বসেছে। আমি কাউকে খুন করে ফেলতে পারি, বিশেষ করে বাবার ছাগল দুটোকে। সালাম সাহেব, আপনার ছাগল জোড়া আমার বিয়ের জন্য ধার দেবেন? ছাগল কেনার ঝামেলা থাকবে না। বিয়ের পর নতুন ছাগল কিনে দিব। সালাম সাহেব এতটা হতবাক যে তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। নীলাদ্রি অপেক্ষা করলো না। সে শান্ত স্বরে বলল, আপনি ভাবুন, আমি গোসল করে আসছি, উত্তরটা যেন হ্যাঁ হয়। বলেই হনহন করে নিজ ঘরে চলে গেল নীলাদ্রি। সাবেরা এবং সালাম সাহেব এখনো হাঁ হয়ে বসে রইলেন। তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা তাদের জীবনে কোনো ঝামেলা নেই। ব্যাংকে একটি টেবিলে বসে রয়েছে বিল্লাল এবং অভ্র। বিল্লাল কপাল কুঁচকে বসে আছে। তার চোখে মুখে তীব্র বিরক্তির ছাপ। তীক্ষ্ণ দৃষ্টি টেবিলের উপরে রমণীটির দিকে। রমণী অবশ্য সেদিকে নজর দিচ্ছে না। তার পুরো ধ্যান কাগজের মধ্যে। কোথাও কোনো ভুল করা যাবে না। 2 বছরের চাকরির প্রথম লোন ক্লায়েন্ট। অভ্র খুব নিশ্চিন্তে বসে রয়েছে। বিল্লাল মুখখানা কানের কাছে এনে শুধালো, লোন নিচ্ছিস, খুব ভালো কথা। তাই বলে নিজের প্রাক্তনের কাছ থেকে কে লোন নেয়? আমি। বিল্লাল কঠিল নয়নে তাকালো অভ্রের দিকে। অভ্র নির্বিকার। গলার স্বর খাদে নামিয়ে বলল, পৃথিবীতে ব্যাংকের অভাব ছিল নাকি? লোন অফিসের অভাব ছিল?
অভ্র উত্তর দেওয়ার পূর্বেই তৃষা চোখ তুলে গম্ভীর স্বরে বলল, সাইন করো অভ্র। বলেই কাগজ এগিয়ে দিল। অভ্র সাইন করার জন্য কাগজগুলো নিল। ক্ষণ সময়ের জন্য বিল্লাল এবং তৃষার চোখাচোখি হলো। দুইজনের চোখেই একে অপরের প্রতি তীব্র বিতৃষ্ণা প্রকাশ পেল। চোখ দ্বারাই যদি কেউ কাউকে ভস্য করার উপায় থাকতো তাহলে বুঝি এই দুইজনই দুজনকে ভস্য করে দিত। অভ্র অবশ্য এদের পাত্তা দিল না। সাইন করে তৃষার হাতে কাগজগুলো দিতেই তৃষা হেসে বলল, আশা রাখছি পজিটিভ নিউজই দিতে পারবো। আসলে বিনা মর্টগেজে আপাতত আমাদের ব্যাংকে লোন দেওয়ার সাহস দেখাই কি না, উপরন্তু তুই আমার বন্ধু, তাই কাজটা তাড়াতাড়ি করতে হবে। 1000বার ইন্সপেকশনের ঝামেলাটা কম। কথাটা বিল্লালকে শুনিয়েই বলল যেন। অভ্র হাত বের করে হাসলো বিল্লালের দিকে চেয়ে, যার অর্থ, শুনেছিস, এবার আর মাথা খাস না। চেয়ার থেকে উঠতে উঠতে অভ্র বলল, পরশু আসছিস তো? কোথায়? আমাদের পাড়াতে পিকনিক হবে। এতদিন ডাকাত পাহারা দিয়েছি তো, তাই পরশু একটা ছোট্ট গেট টুগেদার। আয়, ভালো লাগবে তোর। তৃষা উত্তর দিতে পারল না। তার কথাটা গিলে বিল্লাল বলল, ওকে বলছিস কেন? ও এসে কি করবে? তোমার আসার প্রয়োজন নেই তৃষা। আমাদের পাড়ার পিকনিকে বহিরাগত নিশ্চিত। অভ্র অবাক স্বরে বলল, তুই তো পাড়ার কেউ নস। তাতে কি, আমি তোর বন্ধু। তৃষাও আমার বন্ধু হিসেবেই আসবে। বিল্লাল দাঁতে দাঁত পিষে বলল, পিকনিকের চাঁদা বেশি, ও যদি টাকা না দেয়। এতক্ষণ তৃষা চুপ থাকলেও চিকন স্বরে বলে উঠল, আমি চাঁদা দিতে পারবো বিল্লাল, নো টেনশন। পিকনিকের রাতে মানে 2টোর পর তোমাকে বাসায় কে দিয়ে আসবে? অভ্র দিয়ে আসবে, আর না হলে ওর বাসায় থাকবো। কোনো সমস্যা অভ্র? অভ্র প্রায় সাথে সাথেই বলল, না, কোনো সমস্যা নেই, তুমি কিন্তু আসবে। বিল্লাল কটমট করে অভ্রের দিকে চাইল। ছেলেটাকে বোঝার সাধ্যই তার নেই। এদিকে তৃষার উপরেও রাগ হচ্ছে। মেয়েটি কোনো দিন শুধরাবে না। অজানা কারণেই এই মেয়েটাকে তার পছন্দ নয়। যখন অভ্রের সাথে সম্পর্ক ছিল তখনও নয়, এখনো নয়। যেদিন তাদের বিচ্ছেদ হয়েছিল 2 রাত তার নফল নামাজ পড়েছিল বিল্লাল। ব্যাংক থেকে বের হতেই সে প্রশ্ন ছুড়ল, তুই কাজটা ঠিক করলি? ঐন্দ্রিলা কি ভাববে? ক্লাস 10-এর প্রাক্তন হোক, সে তো প্রাক্তন। অভ্র মলিন হেসে বলল, ঐন্দ্রিলা ভাববে? ভাবলে তো ভালো, চিন্তা করিস না, ওর কিছু যায় আসে না। বলেই হাঁটা দিল। বিল্লাল আরো কিছু বলতে চাইলো কিন্তু বলতে পারল না। রাতের গভীরতা অনেক। পাড়ায় জমজমাট আয়োজন। কয়েকদিন যাবৎ বেশ আতঙ্কে কেটেছে তাদের। কোথা থেকে ডাকাতের একটা প্রাদুর্ভাব হয়েছিল। পাড়ার সব জোয়ান ছেলেগুলো সারা রাত পাহারা দিয়েছে। আজ তাদের শেষ দিন পাহারার। তাই একটা পিকনিক করলে মন্দ হয় না। সবাই আনন্দ করলেও ওয়েন্ড্রিলার মোটেও সুখ নেই। তৃষা নামক ন্যাকা চক্ষুশূল তার চোখের সামনে ঘুরছে। অবশ্য সে একাই যে দুঃখিত তা নয়, আরও 3 জনও এই দুঃখী দখলের সদস্য। পিউ, নীলাদ্রি এবং আহাস। এই 3 জনের মুখ থেকে ছোট বাচ্চাও বলবে এরা পৃথিবীর বিখ্যাত ছাকা খেয়েছে। আহাসের চোখ মুখ ফুলে গেছে, কাটা অংশ এখনো শুকায়নি। বাসায় তাকে দেখে ওয়েন্ড্রিলার শাশুড়ি কাননের কি চিন্তা। জামা ছেঁড়া, নাক থেকে রক্ত গলগলিয়ে পড়ছে। ছেলের চোখও ফোলা, নির্জীব চলন। আহাস তো অভ্রের মতো নয়, শান্ত ছেলে। সে মারামারি করতে পারে না, অথচ এমন বিধ্বস্ত অবস্থা তার। শত প্রশ্নের পরেও আহাস উত্তর দিল না। আউয়াল সাহেব নাতির মুখ থেকে একটা কথাও বের করতে পারলেন না। অভ্র তখন বাসাতেই ছিল। উদাসীন গলায় বলল, পুরুষ মানুষের একটু কাটলে কিছু হয় না, এত আদিক্ষেতার কিছু নেই। ওয়েন্দ্রিলা কঠিন চোখে চাইল তার দিকে, কিন্তু অভ্র নির্লিপ্ত। পুরুষ মানুষের রক্ত একটু ঝরলে কিচ্ছুটি হয় না। রক্ত না ঝরলে তার পুরুষত্ব প্রমাণ হবে কি করে? এদিকে নীলাদ্রি ঘুষি খেলেও তামাটে মুখে সে দাগ স্পষ্ট নয়। হ্যাঁ, তবে রাতে গায়ে ব্যথা উঠেছিল। মনে হচ্ছিল 100 ফোড়ার ব্যথা। আজীবনে কোনোদিনও মারপিট না করার কুফল বুঝি এটা। রাতে সাবেরা হলুদ মিশিয়ে দুধ বানিয়ে দিয়েছিলেন। সেই দুধ খেয়ে পরদিন বেলা 12টায় উঠেছে সে। সালাম সাহেব ডাইনিং টেবিলে পেপার হাতে কঠিন মুখে বসেছিলেন। সরকার পতনের দিন তার মিলের গেট খুলে নিয়ে গেছে কেউ। এত কিছু ছেড়ে লোহার গেট, এ তো চুরির সর্বোচ্চ অবমাননা। চুরি করতে হলে সরকারের মতো থাকে লক্ষ কোটি টাকা হাফিস করতে হবে, যাতে কেউ টিকিটিও পাবে না। অথচ তেমন কিছু না করে শেষে কিনা সালাম সাহেবের তেলের মিলের লোহার গেট নিয়ে পালিয়েছে।
পুলিশে যে কমপ্লেন করবে তার সুযোগটাও হচ্ছে না। এখনো এখানে থানায় ওসি আসেনি। এসব চিন্তা তো আছেই, এর মধ্যে নীলাদ্রির বিয়ের সংবাদটা একেবারে বদহজম করিয়ে দিয়েছে। সকাল থেকে ঘন ঘন তার বাথরুমে যেতে হচ্ছে, কিচ্ছুই যেন সহ্য করতে পারছে না পেট। তার মুখখানা আরো কঠিন হলো যখন দেখলো নীলাদ্রি ভোতা মুখে ঘর থেকে বেরিয়েছে। তার মুখখানা দেখে মনে হলো সকাল সকাল সালাম সাহেবের ছাগল জোড়া মনে হয় তার মুখের উপর 1 নাম্বার করে দিয়েছে। এটা যদিও তৃপ্তির বিষয় হতে পারে। সালাম সাহেব গলা গম্ভীর করে শুধালেন, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।